একসময় বিদ্যুৎ থাকে, থাম্বা থাকে না, আর একসময় থাম্বা থাকে, বিদ্যুৎ থাকে না, টাকা যাচ্ছে জনগণের। কি কারণে অন্তর্বর্তী সরকার তার মেয়াদ শেষ হবার বা নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে এরকম একটা জঘন্য চুক্তি করেছে? এখানে এনসিবি বলেন, আর আপনারা বাসুদেবের কথা বলেন, ইনক্লুডিং আমাদের ক্যাবের কথা বলেন, আমরা সবাই কিন্তু এই দুর্নীতির লোকে জড়িত। জনগণ জানে কি না যে আমি এত হাতির খোরাক তৈরি করে রেখেছি এবং সেটাকে ক্যাপাসিটি চার্জের নামে এই টাকাগুলো আসলে কার কাছে যাচ্ছে? দেশকে আমরা একটা ইতিবাচক ধারার দিকে নিয়ে যেতে চাই, সেটার জন্য কাজে লাগবে বলে আমি আশা করি। সরকারের এটা আশু দায়িত্ব, ফরজ এটা, যে জনগণ একটা পয়সা কেন লস করবে। যে উচ্চ লক্ষ্য সৃষ্টি করা মানেই হচ্ছে ওইটাকে জায়েজ করার জন্য আবার নতুন নতুন কন্ট্রাক্ট অ্যালাউ করা, প্রাইভেট সেক্টরকে সেই সুযোগ করে দেওয়া। জ্বালানি খাতের সংকট সমাধানে কেবল নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ যথেষ্ট নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান শক্তিশালী করা দরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে আরও ভোক্তা স্বার্থবান্ধব, সক্ষম, স্বাধীন ও কার্যকর করতে হবে। নীতি নির্ধারণে স্বচ্ছতা আনতে হলে জ্বালানি চুক্তি, বড় প্রকল্প নীতি প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। প্রতিযোগিতামূলক বিনিয়োগ ব্যবস্থা, বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। জবাবদিহিতা প্রতিষ্ঠা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বা অনিয়মের ক্ষেত্রে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বর্তমানে একটা জনগুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন, অন্যদিকে রয়েছে জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব। এই প্রেক্ষাপটে বিদ্যুৎ জ্বালানি খাতের সংস্কার এখন কেবল একটি নীতিগত বিষয় নয়, এটি একটি জাতীয় অগ্রাধিকারের প্রশ্ন। সরকার যদি মুনাফাখোর হয় তাহলে অসাধু ব্যবসায়ীর মতো সরকারি কর্মচারীরা যেন তেন প্রকারে মুনাফা করবে এবং সেই মুনাফা সরকারকে খাওয়াবে এবং সরকারি কর্মচারীরাও সেই মুনাফা খাবে। এইরকম একটা বাস্তব অবস্থার মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়ে বর্তমান সরকার এসছে। সে এটাকে কিভাবে অ্যাড্রেস করবে সেটা আমাদের দেখার ব্যাপার, কিন্তু আমরা তার নাগাল পাচ্ছি না। আজকের অনুষ্ঠানে মন্ত্রীর আসার কথা ছিল এবং আমি অসুস্থ শরীরেও আসছি, যে ওনার সঙ্গে কিছু কথা প্রকাশ্যে পাবলিকলি বা অপ্রকাশ্যে হবে, কিন্তু সে কথা বলার সুযোগ পেলাম না। প্রতিমন্ত্রী বলে গিয়েছিলেন প্রথম আলোর গোলটেবিল বৈঠকে যে তিনারা আমাদের সঙ্গে কথা বলবেন। প্রথম আলোর প্রতিনিধিদেরকে বলেছি যে আপনারা এই মিটিংটা আয়োজন করেন, আনুষ্ঠানিকভাবে তারা আয়োজন করতে পারেনি। তাহলে এই দেখাটা কখন হবে, কথাটা কখন হবে, কথা অনুযায়ী কাজ হবে কি হবে না সেটা তো অনেক পরের কথা, যেখানে কথা হওয়ারই সুযোগ নেই। এইরকম একটা মিডিয়ার অনুষ্ঠানে যদি মন্ত্রীতা বা তার প্রতিনিধি উপস্থিত থাকার প্রয়োজন না মনে করে, তাহলে আমাদেরকে বলতেই হবে এ সরকারের কাছে যে সমস্যা নিয়ে আমরা দীর্ঘ 2 সরকারের আমলে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে, এখনও গুরুত্ব পাচ্ছে না। আমরা এই সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো আমরা একটু বিশ্লেষণ করেছি এবং সেই জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে এটা ভালো মন্দ মিশেল হয়ে আছে। ভালো মন্দ মিশেল হয়ে আছে এরকম যে বিএনপি নির্বাচনী ইশতেহারের ভিতরে উচ্চ চাহিদার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা বাস্তবানুগ না। বাংলাদেশ আমাদের আসলে 65 গিগাওয়াটের মতো বিদ্যুৎ চাহিদা 2050 সালের ভিতরে হবে, এটা প্রত্যাশা করার কোনো কারণ নেই, কারণ এখনই আমাদের মাত্র হলো সব মিলে হয়তো 22 গিগাওয়াটের মতো, এবং সেটা যদি আগামী 15 বছর, যে আমরা নিজেরাও কিছু হিসেব করছি, এটা 40-42 গিগাওয়াটের মতো হতে পারে, কিন্তু সেটাকে 60 গিগাওয়াট 65 গিগাওয়াট উচ্চ লক্ষ্য সৃষ্টি করার মানেই হচ্ছে, বিগত সরকার সময়কালে আমরা যেটা দেখেছি যে উচ্চ লক্ষ্য সৃষ্টি করার মানেই হচ্ছে ওইটাকে জায়েজ করার জন্য আবার নতুন নতুন কন্ট্রাক্ট অ্যালাউ করা, প্রাইভেট সেক্টরকে সেই সুযোগ করে দেওয়া, তারা আবার সেইগুলোকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, তাও আবার যেহেতু কম্পিটিশন ছিল না, উচ্চ মূল্যে সেই উচ্চ প্রাইস সেট করে তারা করেছে, ফলে সরকারকে সেই দায় নিতে হচ্ছে। সরকারকে অন্তত দায়বদ্ধতার ভিতরে রাখা গেলে আগামী দিনে হয়তো আরও বেশি জনসম্পৃক্ত নীতি, জনসম্পৃক্ত কার্যক্রম আমরা এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করতে পারি। আমি একটা কথা বলেছিলাম যে বিএনপির আমলে প্রথম 2001 থেকে 2008 একটা ঘটনা ঘটেছিল, প্রচুর থাম্বা তৈরি করা হয়েছিল, বিদ্যুৎ ছিল না, থাম্বা ছিল। আর এই ক্যাপাসিটি চার্জের জন্য কি হয়েছিল, বিদ্যুৎ উৎপাদন হয়ে আছে ভারতে, এটা নেয়ার মতো থাম্বা লাগানো হয়নি, তো ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। একসময় বিদ্যুৎ থাকে, থাম্বা থাকে না, আর একসময় থাম্বা থাকে, বিদ্যুৎ থাকে না, টাকা যাচ্ছে জনগণের। ক্যাপাসিটি চার্জ এক পর্যায়ে 90,000 কোটি টাকা হয়ে গিয়েছিল। 90,000 কোটি। দেশের সমস্ত সমস্যার সমাধান ওই ক্যাপাসিটি চার্জের দায় দিয়েই করা যেত। পৃথিবীর বিশাল বিশাল দেশগুলো, শক্তিশালী দেশগুলো সাইকেল প্রমোট করছে,
স্লোলি 5%, 10%। ফ্রি সাইকেল দিয়ে রাখছে, যার ইচ্ছা সে সাইকেল চালাবে, গাড়িটারি ব্যবহার করবে না। তারপরও 5%, 10% তারা আগাচ্ছে। এটার জন্য বিপুল ফান্ড প্রয়োজন। ওই ফান্ডটা অলরেডি রেডি হয়ে আছে, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। এই ফান্ডটা লবি করে নেয়ার মতো ক্যাপাসিটি বাংলাদেশের নাই। আমার বিশ্বাস সরকার অবশ্যই জাস্ট অ্যান্ড ইকুইটেবল ট্রানজিশনের দিকে যাবে। অ্যান্ড গ্যাস বা মিনারেল বা প্রপার্টি তো হচ্ছে রিপাবলিকের মালিক জনগণ। তো জনগণরাই সিদ্ধান্ত নেবে তার প্রপার্টি সে কীভাবে ব্যবহার করবে। এইটা সরকার চাপিয়ে দিতে পারবে না। তো এই বিষয়ে অবশ্যই পার্লামেন্টকে বাইপাস করে আমরা কোনো পলিসি করতে পারবো না। পার্লামেন্টকে ইনক্লুড করতে হবে, সরকারকেও ইনক্লুড করতে হবে। আমাদের বিদ্যুতের চাহিদা হচ্ছে 17,000 বা 18,000 মেগাওয়াট, কিন্তু আমি ইনফ্রাস্ট্রাকচার করে রেখেছি 32,000 প্লাস, এর চাইতে বেশি, যার কারণে যে ক্যাপাসিটি চার্জ 91,000 কোটি টাকা চলে যাচ্ছে। আপনারাও এই কথাটা লিখেছেন। এটা জনগণ জানে কিনা, জনগণ জানে কিনা যে আমি এত হাতির খোরাক তৈরি করে রেখেছি এবং সেটাকে ক্যাপাসিটি চার্জের নামে এই টাকাগুলো আসলে কার কাছে যাচ্ছে। আপনারা বর্তমান পার্লামেন্টের দিকে তাকায় দেখেন, সেখানেই পাবেন তাদের উপস্থিতি। কারণ কি পরিমাণ ঋণ খেলাপিদেরকে এবারে নির্বাচন করতে দেওয়া হয়েছে এবং কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঋণ খেলাপিদেরকে এবার ছাড় দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য। আমার কাছে মনে হয় আমরা জনগণকে অন্ধকারে রেখেছি বলেই আজকে এই ঘুরে ফিরে আমরা ওই একই কায়দার মধ্যে থাকছি, একই জিনিসের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। সরকারি দল বলতে দল এবং মানে সরকার এই দুইয়ের একাকার হওয়ার পরিণতি তো আমরা দেখেছি, যে দুই একাকার হলে তার সঙ্গে যদি আরও আমলাতন্ত্র এবং অন্যান্য একত্রিত হয়, তার মানে হচ্ছে বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আবারও কায়েম হওয়ার জায়গা। ফলে দলকে ওই জায়গা থেকে তার ভূমিকা পালন করতে হবে, বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সরকারি দলকেও বিরোধী দলের কথা শোনা এবং জনগণের বিভিন্ন অংশের প্রতিনিধিদের কথা শোনা, এটার অভ্যাস গড়ে তুলতে হবে, এটা আমি মনে করি। এবং সরকারকে এই জায়গায় আমি মনে করি যে আজকে সরকারের যে মানে মন্ত্রী, তিনি কেন আসেন নাই জানি না, তবে সরকারের প্রতিনিধিরা যদি থাকতেন তাহলে সরাসরি কথাটা শুনতে পেতেন এবং আমাদের সকলের কথাই আসলে এই দেশকে আমরা একটা ইতিবাচক ধারার দিকে নিয়ে যেতে চাই, সেটার জন্য কাজে লাগবে বলে আমি আশা করি। সরকারের প্রতি এটাই আবেদন রাখবো যে আমাদের বিদ্যুৎ খাতে প্রচলিত সিস্টেম লস কিছু আছে এবং জ্বালানি ক্রয় এবং জ্বালানি বিপণনেও অনেক দুর্নীতি আছে। একটা হলো সিস্টেম লস, একটা দুর্নীতি। সরকারের এটা আশু দায়িত্ব, ফরজ এটা, যে জনগণ একটা পয়সা কেন লস করবে। তো আমরা আশাবাদী যে আমাদের যে নতুন প্রজন্ম আসতেছে এদেরকে নিয়ে আমাদের অবশ্যই গর্ব করার আছে। আমরা যদি এই তথ্যগুলা সহজেই আমরা সামনে তুলে ধরতে পারি, এই দুর্নীতি তারা তো টুটে ধরবে। যেরকম হাসিনার বিরুদ্ধে একটা সংগ্রাম হয়েছে, এই জেনারেশন জেড সে যখন দেখবে যে আমার বাবার পয়সায় আমি ট্যাক্স দেই বা আমার বাবা ট্যাক্স দেন, কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত দুর্নীতি হচ্ছে, তারা অবশ্যই এটার ব্যাপারে রুখে দাঁড়াবে, আশাবাদী। আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে বলেছেন যে এই ধরনের ক্যাপাসিটি ট্যাক্স বা যে সমস্ত অসম চুক্তি আছে সেগুলোকে আমাদের রিভিউ করতে হবে, দরকার লাগলে বদলাতে হবে। বাট রিয়েলিটি হচ্ছে আন্তর্জাতিক একটা চুক্তি যা করেছেন চাইলেই তো বদলাতে পারবেন না। এটা পার্লামেন্টে নেবেন, আপনারাই বলেছেন, আলোচনা করবেন, আলোচনা করবার পরে এর উপরে সিদ্ধান্ত হবে। ভাই কিছু মনে করেন না, ওইটাই বললাম যে বন্টন খারাপ হতে পারে, কারণ আমরা যাই করেছি, যেভাবে আছি, যেভাবে আসছি, তাতে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। কি কারণে অন্তর্বর্তী সরকার তার মেয়াদ শেষ হবার বা নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে এরকম একটা জঘন্য চুক্তি করেছে। প্রফেসর ইউনূসকে আমরা স্কাই হাই মনে করতাম, তাকে দেখা গেল যে এরকম একটা চুক্তি করেছেন যার দায় নিতে আমরা এখন প্রায় অসম্ভব হচ্ছি। এই পর্যন্ত তো ধরেন অনেকগুলো বছর গেল, অনেকগুলো সরকার দেখলাম, এই সমস্ত সময় দেখা যায় একজন মন্ত্রী সকালবেলা একটা বক্তৃতা করেন, বিকেলবেলা বদলে যায়। প্রধানমন্ত্রী পর্যন্ত বক্তৃতা করেন নীতিগত, বিকেলবেলা বদলে যায়। কি ধরনের অব্লিগেশন থাকে? আমরা সবাই তো এটা এক্সপোজ করি না, আমাদের সব কিছু বলতে হয় যে সেরকম না বললে যে আমরা একটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছি, ওই কারণে তার মন্ত্রিত্ব চলে যাচ্ছে, এরকম নয়, কিন্তু এরকম হয়।
টুকু ভাই, আপনি পসিবলি বর্তমান সময়ের সবচাইতে ক্রিটিক্যাল মিনিস্ট্রিতে আছেন, বিকজ ওয়ার তো কন্টিনিউ করছে। ইট ইজ অলমোস্ট এ মান্থ, এবং তারপরেও চলবে। আমাদের 5টা দেশকে ইরান বিশেষ খাতির করবে, হরমুজ প্রণালী দিয়ে আসতে দেবে, সেটা যে কতখানি গ্যারান্টি তা আপনি জানেন। কিন্তু আপনি বারবার বলছেন যে আমাদের কোনো ক্রাইসিস নেই, আমাদের জ্বালানি আছে, কিন্তু যে কোনো পাম্পের সামনে যান। আমি আজকে 5 দিন ধরে অকটিন নেওয়ার জন্যে আমার ড্রাইভার সহ বেশ কিছুক্ষণ বসে বসে থেকে দেখি যে 1 মাইল হয়ে গেছে লম্বা, বের হয়ে চলে আসি, পাচ্ছি না। যদি আমাদের এই ক্যাব যুব সংসদকে সেই প্ল্যাটফর্মটা বা সেই সক্ষমতাটা আপনারা গড়ে দিতে পারেন যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাচ্ছি, সেখানে গিয়ে স্টুডেন্টদের মাথায় ওই একটা টার্ম আমরা ঢুকিয়ে দিতে পারছি যে জ্বালানির ন্যায় বিচার প্রয়োজন, তাহলে আমরা বাংলাদেশে একটা প্রজন্ম তৈরি করব, এবং সেই প্রজন্মই কিন্তু পরবর্তী সময়ে গিয়ে বা আর কিছু বছর পরে গিয়েই তারা পলিসি তৈরি করবে, পলিসি মেকার তারাই হবে, এবং সেই পলিসি মেকাররা বাংলাদেশকে একটি ন্যায় বিচার ভিত্তিক বিদ্যুৎ ও জ্বালানি খাত দিতে পারবে। যেখানে আপনার কাছে 16,000 প্লাস হচ্ছে আপনার মানে ক্যাপাসিটি ডেভেলপ করা আছে বিদ্যুতের, আপনার এই মোমেন্টে যদি আপনি রিফর্মকে ভুলে যান, আপনি যদি গণভোটকে মানে অগ্রাহ্য করেন, তাহলে আপনারা এই দেশ অত সহজে চালাতে পারবেন না। আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমাদের এনসিপির যেই তারুণ্যের ইস্তেহার ছিল বা তারুণ্যের ম্যানিফেস্টো ছিল, আমরা এই পয়েন্টগুলো তুলে ধরেছি। আমরা চাই বাংলাদেশ একটি সাস্টেনেবল কান্ট্রি হোক। এই প্যানিক বাইং থেকে শুরু করে ফেসবুক টিকটকের যে চাপ, এটা তো সরকারকে সামলাতে হবে। সরকার তো ডিনায়ালের পলিসিতে আছে। আমি হঠাৎ করে একদিন দেখলাম যে হলো হাজার হাজার আপনার হচ্ছে যে হলো ক্যামেরা, তারপরে এখন তো মোবাইল জার্নালিজমের সময়, মোবাইল ক্যামেরা, তারপর হচ্ছে যে হলো এগুলো নিয়ে হাজার হাজার মানুষ পরিবাগের পেট্রোল পাম্পটাতে অবস্থান নিছে। আমি বুঝলাম যে হলো এখানে কিছু একটা হবে। আমি ভাবছি যে প্রধানমন্ত্রী এখানে আসবেন কিনা, পরে শুনলাম যে হলো না, ওখানে মন্ত্রী মহোদয় আসছিলেন। এবং তার পরের দিন থেকে, ওই দিনও কিন্তু এই বিপুল পরিমাণ লাইন, তার পরের দিন থেকে ওখানে হাজার হাজার মোটরসাইকেল এবং গাড়ির লাইন লেগে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। মানে আপনি পিয়ার অ্যাক্টিভিটি করতে গিয়ে একটা প্যানিক কন্ডিশন আপনি তৈরি করছেন কিনা, এই প্রশ্নটা আপনাকে করি। আপনি 35 দিনের সরকার, 35 দিনের সরকারকে অভিযুক্ত করতে চাই না, কিন্তু হচ্ছে হলো আপনাকে বলতে চাই যে হলো আপনি ভুল করছেন কিনা, এবং ভুল বেশি করেন না, করলে আপনার বিপদের চেয়ে আমাদের বিপদ অনেক বড় হবে। এখন সরকারের তো স্বচ্ছতা নাই, এই যেখানে বারবার বলছে যে জ্বালানি খাতের জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা রাখবে। এখন বিপিসি কি বলছে যে আমাদের এত মজুদ আছে এবং সেটা সরবরাহ কি? প্রতিমন্ত্রী দেখলাম যশোরে গিয়ে বলছেন, জ্বালানি প্রতিমন্ত্রী, সেখানে বলছেন যে আমরা ঈদের আগে 12,000 টন ডিজেল সেটা আমরা দিতাম, সরবরাহ করতাম, ঈদের পর থেকে এসে এটা 25,000 টন হয়ে গেছে। তো কেন? তাহলে এই 25,000 টন কারা নিচ্ছে, কারা কনজিউম করছে, কোথায় কনজিউম করছে, তো সেইগুলোর হিসাব কিন্তু নাই। উনি বলে দিলেন যে 12,000 টনের জায়গায় 25,000 টন, তো এই 25,000 টন কোথায় যাচ্ছে, কীভাবে এটা খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, কোন কাজে লাগছে, সেগুলোর কোনো জবাবদিহিতা জনগণের কাছে নাই। এখানে এনসিপি বলেন, আর আপনারা বাসদের কথা বলেন, ইনক্লুডে আমাদের ক্যাবের কথা বলেন, আমরা সবাই কিন্তু এই দুর্নীতির লোকে জড়িত। যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে এনসিপির কথাই বলেন আর জামাতের কথাই বলেন, এই আমাদের নতুন যেমন আপনি আইসে দেন, আমাদের একটা ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য একটা ব্লাব আমাদেরকে দিছে, আবার একটা দিছে কি মসজিদে গিয়া, আর তার কাছে কেউ চাইছে এই প্রধানমন্ত্রীর কাছে যে তুমি আমাদের মুয়াজ্জিন রে আজান দেয় যে তার টাকা দিতে হইব, ইমাম সাহেবের টাকা দিতে হইব, আর মসজিদের টাকা দিয়া যেইভাবে লুটপাট হইতেছে, তো আমি দেখি, আমি গ্রামে গেছি, আমি একটা মসজিদের সভাপতি এবং একটা মাদ্রাসার সভাপতি, তো আমি দেখছি যে ওইখানে গেলে ওই একটা মাহফিলের নাম লইয়া আমার থেকে 1 লক্ষ টাকা আমাকে দিতে হয়। যেভাবে হোক না দিলে পরে আমরা বললাম উকিল বাড়ির মানুষ, তারা 1 লক্ষ টাকা দিতে পারে না, তাইলে আর কেমনে হইল? তো এই ধরনের সমালোচনা করে যতক্ষণ পর্যন্ত এ দেশ থেকে, আমি মনে করি যেটা আর কি, যে দুর্নীতি না যাবে, একটাই সমস্যা এই দেশের মধ্যে, সেই সমস্যা হলো দুর্নীতি।